হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি কম্পোজার অর্থাৎ পিএসপি প্যাকেজ ম্যানেজার। যেমন আমরা পাইথনে পিপ ব্যবহার করেছি, আমরা জাভা স্ক্রিপ্টে এনপিএম ব্যবহার করেছি। তো ঠিক আমরা পিএসপির এক্সটার্নাল লাইব্রেরি কোডকে ম্যানেজ করার জন্য আমরা কম্পোজার ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কম্পোজার সাকসেসফুল আমাদের কম্পিউটারে সেট আপ দেওয়া যায় এবং সেই কম্পোজারের সাহায্যে কীভাবে আমরা একটা প্যাকেজকে ম্যানেজ করতে পারি। তো চলো শুরু করি। তো সবার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাতে চাই। তো আমি এখানে একটা টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেন করার পর যদি আমি পিএসপি কমান্ড লিখি, এখানে কিন্তু আমার পিএসপি এখনও সেট আপ নাই আমার সিস্টেমে। এবং আরও একটা জিনিস যদি তোমাকে দেখায়, আমি যদি কম্পোজার লিখি, কম্পোজারও কিন্তু আমার সিস্টেমে নাই। তো এই জিনিসগুলো আমাকে আগে এক্সটার্নালি ডাউনলোড দিতে হবে। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার ব্রাউজারে আসার পর আমি কম্পোজার বলে সার্চ করব, গেট কম্পোজার .org এই ডোমেনটা আসবো। তারপরে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব, ঠিক আছে। তারপরে এখানে আমার যেহেতু সিস্টেমটা উইন্ডোজ, তাই আমাকে উইন্ডোজ এখানে ইনস্টলার অলরেডি সাজেশন করছে। তুমি যদি ম্যাক অথবা লিনাক্সে থাকো তো তোমাকেও সাজেশন করবে। তো এখানে আসার পর তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে এখানে কম্পোজার setup.exe এটা একটা এক্সিকিউটেবল ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে, 1.5 MB ফাইল। তো চলে যাবো আমি সেখানে, যেখানে আমার এই জিনিসটা ডাউনলোড হয়েছে। আমি টেম্পোরারিতে আসলাম, আমার এখানে পিএসপি কম্পোজার সেটআপ ডাউনলোড হয়েছে। তো আমি এখানে ডবল ক্লিক করব, করার পর রান করব। রান করার পর ইনস্টল ফর অল ইউজার, কারণ আমার কম্পিউটার শুধু আমিই চলাই, অল ইউজার করলেও সমস্যা নেই। তারপর আমরা ইএসএ ক্লিক করব। তারপরে এটা ডেভেলপার মোড, এটাকে এইভাবে রেখে দেবো। তারপর দেবো নেক্সট। তারপরে এখানে সিক্লোন জ্যাম PSP.exe এটাকে এইভাবে রাখবো, কারণ আমার জ্যাম সার্ভার কিন্তু ইনস্টল আছে লোকাল ডিস্ক সি এর ভিতরে এবং একদম সবার উপরে আছে। এই কারণে আমি এভাবে রাখলাম। তোমার যদি জাম সার্ভার থাকে তো জাম সার্ভার যেখানে আছে ঠিক তার ফাইল পিএসপি ফাইলের ভিতরে এটা ইনস্টল করবো। আর দিস পার্ট টু ইউর দেওয়ার পর আমরা করবো নেক্সট করার পর আমাদের প্রক্সিস ইউআরএল আছে, আমাদের কোনো প্রক্সিস কিছু নাই। তো আমরা জাস্ট ইনস্টল দেবো এবং এখানে অ্যাড সিস্টেম টু পার্ট jam.php, হ্যাঁ এটা ঠিক আছে, ইনস্টল দিয়ে নেব। তারপর আমাদের এখানে নেক্সট করার পর এখানে এটা ফিনিশ করব। ফিনিশ করার পর খুব ভালো হয় যদি আমরা এই পুরো আমাদের কম্পিউটারকে একবার রিস্টার্ট করি। তো আমার এটাকে একবার রিস্টার্ট করা লাগবে। তো আমি এটাকে রিস্টার্ট করছি, রিস্টার্ট করে আবার এখানে দেখা হবে। রিস্টার্ট করার পর আমি এবার আমার টার্মিনালটি ওপেন করব এবং এখানে আমরা সর্বপ্রথম চেক করবো যে আমাদের পিএসপি আছে কিনা। PHP -v মানে পিএসপি এর ভার্সনটা। দেখো এখানে আমার কি পিএসপি এর ভার্সনটা কি রিটার্ন করছে। এবার দেখো আমরা কম্পোজার COMPOSER কম্পোজার, যদি কম্পোজার লেখার পর এতগুলো আসে তার মানে আমার কম্পোজারটি সাকসেসফুলি সেট আপ হয়েছে। আর যদি তোমার এই পজিশনে আসতে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই তুমি একটা কমেন্ট করো। তো এবার আমরা একটা প্যাকেজকে ইনস্টল করবো। তো চলো একটা প্যাকেজ ইনস্টল করা যাক। তো আমরা লাগবো কম্পোজার COMPOSER কম্পোজার করার পর আমরা করবো রিকোয়ার। এরপরে আমার সে প্যাকেজটার নাম দেবো গজল গজল HTTP/ এবং প্যাকেজটার নাম হলো গজল। এখানে আমার সাকসেসফুলি আমার গজল যেই প্যাকেজটা ছিল পিএসপি সেই প্যাকেজটা ইনস্টল নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমার লগ ফাইল কম্পোজার.json ফাইল। তো এই ফাইলের ভিতরে আমার যতগুলো লাইব্রেরির প্রয়োজন ততগুলো এখানে তার ডিপেন্ডেন্সি থাকে। তো আমি একটাই মাত্র ইনস্টল দিয়েছি, তাই একটা আছে গজল HTTP গজল। এবং এই সোর্স কোডগুলো আছে আমার ভেন্ডর ফোল্ডারের ভিতরে। ভেন্ডর ফোল্ডারের ভিতর কম্পোজার আছে এই যে গজল.http, এটার ভিতরে যতগুলো সোর্স কোডের প্রয়োজন সবগুলো এই ফোল্ডারের ভিতরে আছে। এবং আরেকটা ফাইল অটোমেটিক তৈরি হয়েছে autoload.php, ঠিক আছে। তো এই autoload.php এবং আমরা রিকোয়ার এইগুলো ব্যবহার করে আমরা এই কোডগুলো ব্যবহার করতে পারি। আপাতত আগে ম্যানেজ দেখি। যেমন কম্পিউটারের সাহায্যে আমরা একটা প্যাকেজকে ইনস্টল করলাম। এবার আমরা দেখবো যে আমাদের সিস্টেমে অলরেডি কতগুলো প্যাকেজ ইনস্টল আছে। তো আমরা কম্পোজার
কম্পোজার শো। তো আমরা যদি কম্পোজার শো কমান্ডটা চালাই, কম্পোজার শো কমান্ডটা চালানো মানে আমাদের প্যাকেজ সিস্টেমে ঠিক যতগুলো প্যাকেজ আছে ততগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে দেখো গজল এইচটিটিপি 7 এটা হচ্ছে তার ভার্সন এবং তার এখানে একটা কমেন্টারি আছে এবং আমরা ইনস্টল করেছিলাম একটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, কারণ একটা হলো আমাদের আমরা যেটা ইনস্টল করতে চাই সেটা এবং বাদ বাকি তার ডিপেন্ডেন্সি লাইব্রেরি। তো এই ডিপেন্ডেন্সি লাইব্রেরিগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়। আমরা যখন আবার এটাকে আনইনস্টল করব বা রিমুভ করব তখন সেটা অটোমেটিক্যালি আবার চলে যাবে। তো চলো এই লাইব্রেরিটাকে আমরা এখন রিমুভ করব বা ডিলিট করি। তো আমরা লিখবো কম্পোজার রিমুভ রিমুভ। এখন আমার প্যাকেজটার নাম দেবো, আমার প্যাকেজটার নাম ছিল গজল, GUZZL গজল HTTP/ গজল। তো এটা কি অটোমেটিক্যালি কি রিমুভ হয়ে যাবে। আমরা যদি এখন আমার কম্পোজারের ভিতরে আসি, দেখো এখানে আর কোনো ডিপেন্ডেন্সি প্যাকেজ নাই। তো আমরা কি করলাম, আমরা পুনরায় আবার ফের এটাকে ইনস্টল করে নিলাম। ঠিক আছে, সাপোজ কি হবে যদি আমার এই কম্পোজার জেসন ফাইল আছে কিন্তু আমার ভেন্ডরের ফাইলটা কি হলো, ডিলিট হয়ে গেল। সাপোজ ডিলিট হয়ে গেল, এখন কিন্তু আমার কোডগুলো সোর্স কোডগুলো এখন কিন্তু আর নাই। আমরা চাইলে এই কম্পোজারের যে ফাইলটা আছে এই লক ফাইলের সাহায্যেও এটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারি। তো এটাকেও ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট এখানে আসলাম, আসার পর লিখবো কম্পোজার ইনস্টল ইনস্টল, ব্যাস এতটুকুই যথেষ্ট। আমার আবার সমস্ত লক ফাইল সহ ভেন্ডর ফাইল আবার ব্যাক চলে আসবে। এবং আমরা একটা ফাইলকে আমরা এই সাইটে যতগুলো প্যাকেজ আছে সবগুলোকে আপডেট করতে পারি। কিভাবে, কম্পোজার কম্পোজার আপডেট দেওয়ার পর আমরা যদি স্পেসিফিক একটা প্যাকেজকে আপডেট করতে চাই তো এই স্পেসিফিক প্যাকেজটা না, তাই স্পেসিফিক যদি আমরা দিই গজল GUZZL গজল HTTP/ এটা কি অটোমেটিক্যালি আপডেট নেবে, কিন্তু আমার অলরেডি লেটেস্ট ভার্সনই আছে, আর কোনো আপডেট নেয়নি। যদি আপডেট নেওয়ার প্রয়োজন হতো এটা অটোমেটিক্যালি আপডেট নেয়। তার যদি আপডেট না নেয় তাহলে আমরা এখানে কি তার ভার্সনটা ম্যানুয়ালি চেঞ্জ করে দিলেও আপডেটটা নিবে। তো আমরা দেখলাম কিভাবে একটা প্যাকেজকে আপডেট করা যায়, কিভাবে একটা প্যাকেজকে ডিলিট করা যায়, কিভাবে ইনস্টল করা যায়। এবং চলো আমরা এই আমরা যে প্যাকেজটা ইনস্টল করলাম এই প্যাকেজটার কোডগুলোকে আমরা এবার চলো ব্যবহার করি। তো আমি এখানে আসলাম, আসার পর আমি ইন্ডেক্স পেজে আসলাম। ইন্ডেক্স পেজে আসার পর আমার এখানে সোর্স কোড ছিল, তো এইগুলোকে আমি হাঁটালাম। হাঁটানোর পর আমি এখানে সর্বপ্রথম আমি করবো রিকোয়ার। আমরা রিকোয়ার করে একটা নতুন একটা ফাইলকে আমাদের এই ফাইলের ভিতরে ইনপুট করার জন্য। তো আমি বলি রিকোয়ার রিকোয়ার ওয়ান্স, এবং এরপর আমরা লিখবো ভেন্ডর ভেন্ডর এই ফোল্ডারটার নাম এবং এই ফাইলটার নাম। এখানে দেবো /অটোলোড তো LOAD.php, তারপরে সেমিকোলন। এরপর আমরা ব্যবহার করব নেম স্পেস, তো ইউজ করব GUZZL গজল HTTP /client CLIENT, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু একটা ক্লাসের নাম। এরপরে আমরা একটা ক্লায়েন্টের অবজেক্ট নেব। ক্লায়েন্ট যেহেতু একটা ক্লাস, আমরা ক্লাসের একটা অবজেক্ট নেব। তো আমি $, নিলাম ক্লায়েন্টস নিউ, এটা একটা অবজেক্ট। এবং এই ক্লায়েন্ট অবজেক্টের সাহায্যে আমরা একটা স্পেসিফিক ইউআরএল এ আমরা রিকোয়েস্ট করতে পারি, এবং সেই স্পেসিফিক ইউআরএল যদি কোনো ডাটা থাকে তো সেটা আমাদের এখানে আমরা হ্যান্ডেল করতে পারি। তো আমি লিখলাম একটা রেসপন্স ক্লায়েন্ট সিঙ্গেল আরো গেট, আমরা গেট রিকোয়েস্ট করব, একটা ইউআরএল দেবো। এখন আমরা এখানে কি এখন আমরা ব্রাউজারে আসবো, আসার পরে আমরা সার্চ দেবো জেসন প্লেসহোল্ডার API। তো আমরা এখানে প্রথম ওয়েবসাইটটা আসার পর একটু যদি স্ক্রল করি দেখো এখানে একটা ইউআরএল আছে HTTPS। এই ইউআরএলটা জাস্ট আমরা কপি করব,
ঠিক আছে, এবং এখানে পেস্ট করে দেব। এটা হচ্ছে রেসপন্স। এবার এই রেসপন্সটাকে আমরা হ্যান্ডেল করব। এই রেসপন্সে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলো একটা জেসন ফরম্যাটে আসবে। তো আমরা জেসনকে ডিকোড করব এবং আমাদের এই সিস্টেম সেটাকে ব্যবহার করব। তো আমি লিখলাম ডাটা, আমরা যেহেতু জেসন বানাবো, জেসন ডিকোড, এবং প্রথম যেটা দেবো সেটা হচ্ছে আমার এই রেসপন্সের বডিটা। গেট বডি, এটা ফাংশন, এবং জেসন করার পর আমরা জাস্ট এটাকে আপাতত প্রিন্ট করি, print ডাটা। এটা ফাইলটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর এখন আমরা আমাদের জ্যাম সার্ভারটাকে চালু করব। আমি জ্যাম সার্ভার অ্যাপাচি চালু করলাম, মাইস্কুয়েল চালু করলাম, করার পর অ্যাডমিনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমার প্রজেক্টের নাম দেবো মাই প্রজেক্ট। তারপর দেখো এখানে কি একটা ক্লাস অবজেক্ট এবং তার কিছু ডেটা আছে, যেমন ইউজার আইডি আছে এক, তারপরে আইডি, তারপরে টাইটেল, তারপরে আছে টাইটেল ভিতরে কিছু র্যান্ডম ডেটা ইত্যাদি ইত্যাদি এসেছে। তো এখানে কি হয়েছে দেখো, আমি তোমাকে যদি একটু ব্যাখ্যা করে বলি। তো আমরা কম্পোজারের সাজে একটা প্যাকেজ গজলকে সেট আপ দিলাম। তো গজল মূলত কি করে, গজল মূলত এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করে। এইচটিটিপি রিকোয়েস্ট কেমন, যেমন ইউজার যখন একটা রিকোয়েস্ট করে আমাদের সার্ভারের কাছে, আমাদের সার্ভার একটা রিটার্ন করে। অনেক সময় এমন হয় যে আমাদের সার্ভারের কাছে একটা স্পেসিফিক কোনো ডাটা নাই, তো এই ডাটাটা গেট করার জন্য আমার আলাদা কোনো সার্ভারের কাছে আবার রিকোয়েস্ট করা লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভারটা কি হলো, ক্লায়েন্ট হলো, ঠিক আছে, এবং আলাদা একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করলে সেখান থেকে ডাটা আসবে এবং সেটা আমরা আবার আমাদের ক্লায়েন্টকে সার্ভ করব। তো এই যে পুরো সিস্টেমের ভিতরে এই জায়গাটা গজল জিনিসটা কাজে আসে। এই গজল জিনিসটা মূলত আমাদের সার্ভারের ভিতরে ক্লায়েন্টের হিসাবে একটা রিকোয়েস্ট তৈরি করে এবং সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে যে ডেটাটা আসে সেই ডেটাটা আমরা আমাদের সার্ভারের ভিতর ব্যবহার করতে পারি। তো এখানে আমরা জেসন প্লেস হোল্ডার একটা ইউআরএল, এই ইউআরএল আমরা গেট রিকোয়েস্ট করলাম এবং রিকোয়েস্ট করার পর যে ডেটাগুলো আসলো সেই ডেটাগুলোকে আমরাকে জেসন ফরম্যাটে ডিকোড করলাম। ডিকোড করলে জাস্ট তাকে রেন্ডার করালাম এবং এটা একটা কিন্তু এই ডেটাটা কিন্তু একটা অবজেক্ট। যদি আমরা এখানে সিঙ্গুলার করি টাইটেল, টাইটেল, তো এখানে জাস্ট এবার খালি টাইটেলটা প্রিন্ট হবে। যদি সেভ করি এবং আমার এটা আবার তো লাগছে না, এটাও লাগছে না, তো আমি এখানে জাস্ট রিফ্রেশ করি, তো এখানে জাস্ট টাইটেলটা প্রিন্ট করেছে। তাহলে পুরা জিনিসটা কি বোঝা গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।